উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত যে অনলাইন ক্লাস তাতে আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, যে ক্লাসে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি না থার্ড সেমিস্টার, যেটা আমাদের প্রায় এসে গেছে, সামনেই থার্ড সেমিস্টার। সেই থার্ড সেমিস্টারের ফিজিক্সের একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। চলো আমাদের আলোচনা আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যেটা বলে রাখি যে আমাদের কোয়েশ্চেন বেসিক্যালি তোমরা জানো যে থার্ড সেমিস্টার হচ্ছে পুরোটাই এমসিকিউ, এবার এমসিকিউর যে ধরন এবং তার সিলেবাস সেটা আমি একটা চক আউটের আন্ডারে দিয়ে দিয়েছি। তোমরা এটা অনেকে কাউন্সিলের ওয়েবসাইটে দেখেছো, তাও একবার বলে দিই। ইলেকট্রোস্ট্যাটিক থেকে বা স্থির তড়িৎ থেকে আমাদের টোটাল মার্কস আসবে 8, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমাদের টোটাল মার্কস আসবে 8, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং ম্যাগনেটিজম থেকে আসবে 8, এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিং কারেন্ট প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ আর তড়িৎ চুম্বকীয় আবেশ এটার থেকে আমাদের মার্কস আসবে 8। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে টোটাল মার্কস আসবে 3। তাহলে দেখো আমার রাইট সাইডে যে কলামটা সেখানে রয়েছে টোটাল মার্কস 35। টোটাল মার্কস 35। এবার এই যে ডিফারেন্ট টাইপস অফ এমসিকিউ যেটা তোমরা কোয়েশ্চেন পেপারে পাবে সেটা হচ্ছে কি জেনারেল এমসিকিউ, অ্যাসোসিয়েশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, ইন্টিজার টাইপ, প্যারাগ্রাফ বেসড, কলাম ম্যাচিং। এইগুলো তোমরা এই টোটাল এই ধরনের এমসিকিউ পাবে। তবে এখানে যেমন ফিজিক্সে যেমন আলাদা করে জেনারেল এমসিকিউর মধ্যেও ডায়াগ্রাম বেস থাকতেই পারে, আবার অ্যাসোসিয়েশন যেমন একটা পার্টিকুলার টাইপ, প্যারাগ্রাফ বেস একটা পার্টিকুলার টাইপ, কলাম ম্যাচিং একটা পার্টিকুলার টাইপ, কিন্তু ইন্টিজার বেস বা ডায়াগ্রাম বেস বা জেনারেল এমসিকিউ বিষয়টা কিন্তু ফিজিক্সের মতো বিষয়ের ক্ষেত্রে প্রায় একই রকম আছে। কারণ এখন তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রের মধ্যে এই মাঝখানের জায়গাটা হয়তো একটু আধটু চেঞ্জ হতে পারে, বাট টোটাল মার্কস কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে কনস্ট্যান্ট, অর্থাৎ 4টে 8 আর একটা 3, 4 8 32 প্লাস 3 টোটাল 35। তো চলো আমরা যে তোমরা যে প্রশ্ন পাবে এরকম সেমিস্টার 3 সাবজেক্ট ফিজিক্স, টাইম তোমাদের 35 মিনিট, এই টোটাল মার্কস 35 মিনিট আর টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। এইটি কিন্তু তোমাদের সামনে যে থার্ড সেমিস্টার এটার কিন্তু পুরো প্রোটোটাইপ হচ্ছে টোটাল মার্কস তোমাদের 35 নম্বর আর টাইম পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তো এরকম একটা ইনস্ট্রাকশন কিন্তু তোমরা পাবে যে প্রশ্নপত্রে 6টা বিভাগে 35টি প্রশ্ন আছে। ছাত্রছাত্রীদের নির্দেশ মেনে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1, ভুল উত্তরের জন্য কোনো ঋণাত্মক নম্বর থাকবে না, মানে নেগেটিভ মার্কিং নেই। উত্তর ওএমআর পত্র যথাযথ নির্দেশ মেনে পূরণ করতে হবে, এটা একদম অ্যাবসলিউট কথা। কারণ ওএমআর শিট কিন্তু ভুল হলে সেই ওএমআর শিট যেহেতু এটা মেশিন চেকিং, তাহলে ওই ওএমআর শিটটা কিন্তু বাতিল হবে। অতএব তোমরা ওএমআর শিট ফিল আপ করার আগে যথেষ্ট যত্ন সহকারে করবে এবং কেয়ারফুল থাকবে, ওই জায়গাটায় খুবই কেয়ারফুল থাকতে হবে। ওএমআর এর পিছনে তোমাদের বিস্তারিত দেওয়া হয়েছে অলরেডি, কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু ওএমআর স্যাম্পল ওএমআর দেওয়া হচ্ছে। তোমাদের স্কুলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমাদের রাফ ক্যালকুলেশনের জন্য কোন রকম এক্সট্রা পেজ তোমাদের দেওয়া হবে না। তোমরা কোশ্চেন প্রিপারেশনে কিছু পেজ পাবে এবং কোশ্চেন সারাউন্ডিং কোশ্চেন পেপারের মধ্যে ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন। অতিরিক্ত কোনো কাগজ বা রাফ কাগজ দেওয়া যাবে না। আর তোমরা অলরেডি জানো যে ক্যালকুলেটর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এই ইনস্ট্রাকশনটি ইংরেজিতে দেওয়া আছে। ইংরেজিতে এখানে দ্য পেপার, আমি একবার পড়ে দিচ্ছি, দ্য পেপার হ্যাজ টোটাল of 35 questions in 6 sections. Students should answer each question according to the instruction. Each question carries a full value of 1 with no negative marks for wrong answer. Answer OEMR form should be filled following
proper instruction, the applicable rules and details at the back of the OMR form. যেটা আমি বললাম যে অলরেডি তোমরা এই OMR নিয়ে স্কুলগুলোতে নিশ্চয়ই তোমাদের স্কুলে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। The necessary rough work should be done on the blank page provided the question paper or blank space of the question paper. মানে তোমরা কোশ্চেন পেপারের সঙ্গে যে সাদা কাগজ বা কোশ্চেন পেপারে যে সাদা জায়গাটা সেখানে করবে। Similar extra white paper will not be given for counting the or rough work করার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না, আর no calculator can be used. চলো আমরা প্রথম কোশ্চেন পেপারটায় ঢুকি। যে প্রথম যে প্রোটোটাইপ কোশ্চেন সেটা কি না, প্রদত্ত প্রশ্নগুলো থেকে সঠিক বিকল্প নির্ণয় করো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর দ্য কোশ্চেন গিভেন বিলো। চলো আমরা প্রথম প্রশ্নের দিকে যাই। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এস এবং পি, যদি এস ইকুয়াল টু এমপি হয় তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান হবে the equivalent resistance of two resistance in series and in parallel combination are S and P respectively. If S equal to NP, then the minimum possible value of N will be 6, 4, 7, 3. এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি সলভ করার চেষ্টা করি তাহলে কিভাবে সলভ করার চেষ্টা করব। তো আমরা জানি কি যে সিরিজ কানেকশন মানে S equal to R1 plus R2, এটা তো আমরা জানি। S কারণ ও বলেছে কি সিরিজে আছে, সমবায় তুল্য রোধ যথাক্রমে সিরিজে হচ্ছে কি এস, তাহলে এস যদি আমরা এটা লিখি তাহলে পি আমরা কি লিখবো, পি আমরা লিখতে পারবো প্যারালাল রয়েছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। বেশ আমরা লিখলাম। তাহলে ওখানে কি আছে না এস ইকুয়াল টু এনপি, তাহলে এন ইকুয়াল টু কি হবে, এন ইকুয়াল টু S by P, N equal to S by P। তাহলে S by P করলে কি হবে দেখো, এই S by P করলে সেই জিনিসটা এসে দাঁড়াবে R1 plus R2 তার হোল স্কয়ার, নিচে হচ্ছে R1 plus R2 হোল স্কয়ার, নিচে হচ্ছে R1 plus R1 into R2। ফাইন, তাহলে R1 into R2 আমাদের এটাকে ব্রেক আউট করে দেবো। তাহলে n ইকুয়াল টু R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার প্লাস 2 R1 R2 ডিভাইডেড বাই R1 R2। তাহলে এইটা যদি আমরা করতে পারি তাহলে এটা কি হবে, এটা দেখো আমরা এদিকে একটু করি। তাহলে n ইকুয়াল টু ওটাকে ডিভাইড করলে তুমি পাবে R1 by R2 plus R2 by R1 plus 2, এরকমই তুমি পাবে। এখন এই গোটা জিনিসটাকে যদি আমরা x ধরি তাহলে n ইকুয়াল টু x, এটা তাহলে 1 by x plus 2, তাহলে n ইকুয়াল টু 1 by x plus 2। তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যখন বের করতে হয় we have to differentiate। এখানে আমরা একটা ভ্যারিয়েবল হচ্ছে n, একটা ভ্যারিয়েবল হচ্ছে x, তাহলে আমরা স্ট্রেট অ্যাওয়ে বের করি dn by dx। dn by dx ইকুয়াল টু কত, 1 মাইনাস 1 by x স্কয়ার, এন্ড এটা তো কনস্ট্যান্ট তার মানে এটা 0। তাহলে যখন when n equal to minimum তাহলে dn by dx equal to 0, তাহলে এই গোটা জিনিসটা 0। সো আমরা লিখতে পারি কি x স্কয়ার equal to 1, we have to take the positive value, তাহলে x equal to 1, তাহলে x হয়ে গেল আমাদের 1। তাহলে x যদি আমার 1 হয় তাহলে n এর মিনিমাম ভ্যালু কত হবে, n মিনিমাম, n মিনিমাম মানে এই যেটাকে আমরা x ধরেছি তার জায়গায় বসালাম 1, এখানে আমরা 1 বসাই তো তার জায়গায় পাবো 1, তারপর এখানে 2 বসাই তাহলে আমরা গোটাটা পাবো কত, 4। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন হবে বি। তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমরা কি করে করলাম।
তাহলে আরেকবার বলে দিই, এটা অসুবিধা হওয়ার কিছু নেই। এইখানে শুধু অঙ্কটার ফ্যালাসিটা লুকিয়ে আছে, এখানে তিনটে ভ্যারিয়েবল হয়ে গেছে, কিন্তু তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে না, সেই জন্য এটাকে আমরা এক্স আর এটাকে 1/x। ওকে, আমরা পরের প্রশ্নতে চলে যাই। এবার এটা সেকেন্ড কোয়েশ্চেন। এখানে কি আছে না, তিনটে বাল্ব আছে। দেখো এখানে যে বাল্ব গুলো রয়েছে সেই বাল্ব গুলোর কিরকম ফেসিলিটি না, এটা হচ্ছে 40 ওয়াট 200 ভোল্ট, এটা হচ্ছে 100 ওয়াট 200 ভোল্ট, আর এটা হচ্ছে 100 ওয়াট 200 ভোল্ট। তাহলে যদি বলছে সার্কিটটাকে আমি অন করি, তাহলে এই অপশনগুলো আমাদের দিয়েছে। L2 অথবা L3 অপেক্ষা L1 উজ্জ্বল হবে। L1 will be brighter than L2 and L3. L2 অথবা L3 অপেক্ষা L1 অনুজ্জ্বল হবে। L1 will be dimmer। ইংরেজিগুলো দেওয়াই আছে। আর কি আছে? আর আছে উপরের একটিও নয়, নান অফ দিস। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা যখন শুরু করব, তাহলে আমরা বের করি যে রেজিস্ট্যান্স অফ L1, R of L1। এখন R of L1 এর ভ্যালু তোমরা জানো যে R of L1 মানে কি, যে P স্কয়ার বাই R, P স্কয়ার বাই R এখানে হবে কি V স্কয়ার বাই R, তার মানে এটা হচ্ছে 200 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 40। So 200 whole square divided by 40, it will come 1000। R of L2 এটা কি হবে, সেই V স্কয়ার ডিভাইডেড বাই R, তার মানে L2 এর জন্য V কত 200, 200 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 100 ওয়াট, so it will come 400 ohm। তো এটা 400 ওহম এলো। একই রকম ভাবে দুটো বাল্ব তো একই, তাহলে R of L3 ও হয়ে যাবে 400 ওহম। এইবার দেখো, যদি এই টোটাল রেজিস্ট্যান্স আমাদের বের করতে হয়, এইটা সিরিজ, এই দুটো প্যারালালের সঙ্গে এই হচ্ছে সিরিজ, তাহলে টোটাল রেজিস্ট্যান্স বা R টোটাল আমরা কি করব, 1000 প্লাস 400 into 400 divided by 400 plus 400। এটাকে ক্যালকুলেট করলে আসে 4 আর 4 16, সেখান থেকে 8 বাদ মানে এটা 200 আসবে, 1200 ওহম। 1200 ওহম। এবার ভোল্টেজ আমার কত দেওয়া আছে, 200 ভোল্ট। তাহলে কারেন্ট ইন দ্য সার্কিট কত হবে, 200 ডিভাইডেড বাই 1200 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে তুমি আসবে 1/6 অ্যাম্পিয়ার। 1/6 অ্যাম্পিয়ার এলে এবার যদি আমরা বের করি কি 1/6 অ্যাম্পিয়ার, তাহলে পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস L1, তাহলে এই পুরো কারেন্টটা তো এর মধ্যে দিয়ে যাবে। তো পুরো কারেন্টটা যদি এর মধ্যে দিয়ে যায়, তাহলে এর ক্ষেত্রে পাওয়ার লস কত হবে, পাওয়ার লস হবে 1000 I স্কয়ার মানে হচ্ছে, এটা ফর্মুলা কি, I স্কয়ার ইনটু R, তার মানে I স্কয়ার কত হলো, I স্কয়ার হলো 1/6 মানে 1/36 ইনটু 1000, 1/36 ইনটু 1000। আর এদের ক্ষেত্রে কি হলো, কারেন্টটা, এই যদি কারেন্ট I যায়, দেখো দুজনের রেজিস্ট্যান্স সমান, তাহলে এখানে এসে যাবে I/2, এখানে এসে যাবে I/2, কারণ দুটো আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে এখানে তো পাওয়ারটা আমরা লিখে নিই 1000/36 ওয়াট। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা যদি পাওয়ারটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে P2 অথবা P3 যাই করো না কেন, তাহলে সেটা হবে 1/3 তার হোল স্কয়ার ইনটু তার রেজিস্ট্যান্স আমরা কত পেয়েছিলাম, 400, তাহলে তার রেজিস্ট্যান্স হবে 400। তার মানে দিস ইজ 400/9 ওয়াট। তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে অলমোস্ট, তুমি যদি এটাকে হিসেব করো
এটা হচ্ছে 3 3 এ 9, 1/3 না, এটা তো 3 হবে, এটা হবে 1/12, 1/12 এর হোল স্কয়ার, মানে হচ্ছে 1, এটাকে মুছে দাও, এটা কত হবে 1144। তাহলে অবভিয়াসলি কোন অপশনটা আমাদের কারেক্ট? তাহলে আমাদের অপশন কারেক্ট কোনটা? এখানে এখানে যে পাওয়ার হবে এটার থেকে পাওয়ার তো এইখানে অনেক বেশি, এই জায়গাটা অনেক বেশি পাওয়ার, তার মানে L1 অনেক বেশি ব্রাইটার থাকবে দ্যান L2 এন্ড L3। তাহলে এইটা হবে আমাদের আনসার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি বলেছে যে নিচের চিত্রতে একটা তড়িৎ বলরেখা দেখানো আছে, এই হচ্ছে তড়িৎ বলরেখা, আর পি বলে একটা ডাইপোল মোমেন্ট তাকে এখানে রাখা হয়েছে, পি বলে একটা ডাইপোল মোমেন্ট তাকে এখানে রাখা হয়েছে। বেশ, জানতে চেয়েছে যে কোন বক্তব্যটি ঠিক, দ্বিমেরুর উপর দ্বিমেরু কোনো বল অনুভব করবে না, তাহলে ডাইপোল উইল নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স। দ্বিমেরুটি ডান দিক বরাবর একটি বল অনুভব করবে, দ্বিমেরুটি বাম দিক বরাবর একটি বল অনুভব করবে, আর দ্বিমেরুটি ঊর্ধ্বমুখে একটি বল অনুভব করবে, ঊর্ধ্বমুখে একটি বল অনুভব করবে। তাহলে এখানে আমরা আগে অ্যানালিসিস করব যে লাইনস অফ ফোর্সের নেচারটা। তো আমরা যদি দেখি যে লাইনস অফ ফোর্সের নেচার, লাইনস অফ ফোর্সের নেচার আমরা কি দেখব? লাইনস অফ ফোর্সের নেচার আমরা দেখব যে মনে করো লাইনস অফ ফোর্সটা এখানে, লাইনস অফ ফোর্সটা কি হয়েছে না, এখানে লাইনস অফ ফোর্সটা ডেন্স, এখানে কিন্তু লাইনস অফ ফোর্সটা ছাড়া ছাড়া আছে, অর্থাৎ তাদের মধ্যে অনেক সেপারেশন আছে। তা আমরা জানি কি যে লাইনস অফ ফোর্স যত বেশি হবে তো এখানে ইলেকট্রিক ফিল্ড যদি E1 হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড যদি E2 হয়, তাহলে ডেফিনেটলি E1 গ্রেটার দ্যান E2, ডেফিনেটলি এটা হবে। তাহলে E1 গ্রেটার দ্যান E2 হলে তাহলে এ কি করবে যে এখানে তো দুটো ফোর্স, এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি হবে, এই ফোর্সটা একটা এই দিকে ফোর্স হবে, একটা এই দিকে ফোর্স হবে। তাহলে এই যে টোটাল ডাইপোলটা, টোটাল ডাইপোলের বাঁ দিকে ফোর্সটা বেশি হবে, এই ফোর্সটাই অবভিয়াসলি বেশি। সেই জন্য আমরা কি বলবো, আমরা বলবো যে দ্বিমেরুটি বাম দিক বরাবর একটি বল অনুভব করবে, বাম দিক বরাবর একটি বল অনুভব করবে। তার মানে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। সি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। ওকে, বোঝা গেল যে লাইনস অফ ফোর্স কোথায় ডেন্স না, লাইনস অফ ফোর্স এই দিকটায় ডেন্স, লাইনস অফ ফোর্স এই দিকটায় অনেক বেশি স্প্রেড। তাহলে এটা যদি আমরা E1 বলি, এটা যদি E2 বলি, তাহলে E1 গ্রেটার দ্যান E2 হলো, তাহলে E1 গ্রেটার দ্যান E2 মানে এই দ্বিমেরুটি বাঁ দিক বরাবর একটা বল অনুভব করবে। সো দিস ইজ আওয়ার থার্ড কোশ্চেন। চলো আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলেছে দুটি ধারক তাদের সমান্তরাল আর শ্রেণী এই দুটো গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে সিরিজ আর এটা হচ্ছে প্যারালাল। দেখো এটা হচ্ছে কিউ যেটা মাইক্রোকুলম, আর এখানে দেওয়া আছে ভোল্ট ইউনিটে, এটা 80 আর এটা হচ্ছে 500। তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো আমরা জানি কি চার্জ ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কত? ক্যাপাসিটেন্স C equal to Q by V, এটা আমাদের জানা আছে। তাহলে সিরিজের জন্য কে দেওয়া আছে? এইটা, তাহলে এইটা কত? 80 আর এটা কত? 10। তাহলে সিরিজের ক্যাপাসিটেন্স কি না, সিরিজের ক্যাপাসিটেন্স হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা কত হবে? এইটা হচ্ছে তোমার 80 বাই 10, তার মানে 8
মাইক্রোফ্যারাড, কারণ এখানে মাইক্রোকুলম দেওয়া আছে সেজন্য এটা মাইক্রোফ্যারাডে হবে। ওকে, তাহলে আর যখন প্যারালালে দেওয়া আছে তখন C1 প্লাস C2, C1 প্লাস C2 মানে কত 500/10, তার মানে এটা কত হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। তাহলে 50 মাইক্রোফ্যারাড। এবার এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ইকুয়েশন 2। আমরা খুব সহজেই C1 আর C2 এর ভ্যালু এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই আমরা পেয়ে যাব। C1 প্লাস C2 এখানে যদি 50 হয় এখানে 50 বসাও, তাহলে C1 ইন্টু C2 ইকুয়াল টু 50 ইন্টু 8, তার মানে 400। তাহলে এখান থেকে C1 প্লাস C2 আমাদের জানা আছে, C1 মাইনাস C2 বের করে নেব। C1 মাইনাস C2 বের করার কায়দাটা খুব সোজা, C1 মাইনাস C2 হোল স্কয়ার ইকুয়াল টু C1 প্লাস C2 তার হোল স্কয়ার মাইনাস 4C1 C2। এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি তাহলে C1 প্লাস C2 মানে কত, C1 প্লাস C2 মানে 50, 50 এর হোল স্কয়ার মাইনাস 4 C1 C2 কত, C1 C2 হচ্ছে 5 8 40 মানে 400, তার মানে এটা হচ্ছে কত 2500 মাইনাস, দেখো ঠিক করলাম, C1 প্লাস C2 হচ্ছে 50 আর এটা 50 যদি হয় 50 5 8 40 মানে 400, তাহলে C1 C2 হচ্ছে 400, তার মানে এইটাকে আমরা ফেলবো 400, তার মানে এটা কত হবে 2100। আচ্ছা 2100, এটা তো গেল 8, এটা গেল 50, তাহলে 8 আর 50, তার মানে এটাকে সলভ করলে 8 আর 50, হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা একটা 4 মিস করে গেছিলাম, তো তাহলে দিস ইজ 1600, তাহলে 1600 মানে হচ্ছে এটা হবে কত 900, তাহলে 900 যদি হয় তাহলে C1 মাইনাস C2 ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে C1 প্লাস C2 আর C1 মাইনাস C2 দুটোই আমরা পেয়ে গেছি। তাহলে C1 আমরা পাবো কত, C1 ইকুয়াল টু আমরা পাবো সলভ করলে পাবো 40 মাইক্রোফ্যারাড, আর C2 আমরা কত পাবো 10 মাইক্রোফ্যারাড। সুতরাং তোমরা দেখো আমিও একটা ক্যালকুলেশন করতে করতে ক্লাস করতে করতে এটা একটা গন্ডগোল করলাম। তো এই ছোট ছোট অঙ্ক মানে খুব একটা এদের কোনো টাফ কিছু ব্যাপার নেই। তাহলে আমাদের অপশনটা কি হবে, অপশন হচ্ছে দেখো 30 আর 10, কোথায় আছে 30 আর 10, 30 না 30 না তো এটা 40 আর 10, তাহলে 40 আর 10 মানে হচ্ছে আমাদের এইটা, this one will be our answer. Okay, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আর ব্যাসার্ধের একটি লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, আর ব্যাসার্ধের একটা লুপ, তার মানে লুপটা যদি এরকম হয় যে এটা হচ্ছে একটা লুপ, এটা হচ্ছে একটা লুপ, তার সেন্টারে একটা, আর এইটা হচ্ছে একটা লুপ তার অ্যাক্সিসের উপরে, দুটো পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড B1 আর B2। এখন তোমরা তো ফর্মুলা জানো, এটার ক্ষেত্রে ফর্মুলা কি, B1 ইকুয়াল টু কত μ0 I ডিভাইডেড বাই 2R, আর এখানে কত B2 ইকুয়াল টু μ0 I R স্কয়ার ডিভাইডেড বাই 2 R স্কয়ার প্লাস x স্কয়ার পাওয়ার 3/2। কিন্তু এখানে আবার বলে দিয়েছে যে x টা হলো তার কেন্দ্র থেকে r দূরত্বে, তার মানে এখানে x টা হলো r, তাহলে B2 কত হবে, B2 হবে μ0 I ডিভাইডেড বাই 2 ইনটু 2√2 r3। তাহলে তোমাকে যদি বের করতে হয় B1 আর B2, তাহলে দেখো B1 আর B2 এর মধ্যে এই পুরো টার্মটা কমন আছে, তাহলে এই r স্কয়ার কেটে গেল, তাহলে 2√2 ইনটু r, তাহলে B1 আর B2 কত হবে
Now B1 is to B2 equal to 1 is to 1 by 2 root 2, তাহলে 1 by 2 root 2 মানে হচ্ছে 2 root 2 is to 1, তাহলে 2 root 2 is to 1 কোথায় আছে অপশনটা? এই অপশনটা 2 root 2 is to 1, এটা হচ্ছে আমাদের সলিউশন। বুঝতেই পারছো এটা বেসিক থিওরির উপর বেস করে এই অঙ্কটা তৈরি করা, যাতে বেসিক থিওরি করলে কিন্তু এটার কোনো অসুবিধা হবে না। চলো আমরা পরের অঙ্কটা চলে যাই। একটি কিউ 4 মাইক্রোকুলম আধান 4 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ধনাত্মক y অক্ষ বরাবর যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছি 2k হ্যাট টেসলা। আধানের উপর ক্রিয়ারত বল হচ্ছে xi হ্যাট নিউটন। x এর মান আমাদের কাছে জানতে চেয়েছে, তো এটা তো আমাদের কাছে একদম বেসিক ফর্মুলা। the force is কত হবে ফোর্স? F equal to Q V cross B, তাহলে V cross B যদি হয় তাহলে Q এর ভ্যালু কত? Q হচ্ছে 4 মাইক্রোকুলম, তাহলে 4 × 10⁻⁶। তার সঙ্গে আমরা ভেলোসিটি মাল্টিপ্লাই করব। ভেলোসিটি কোথায় আছে? y অ্যাক্সিস বরাবর, তাহলে 4 × 10⁶ j হ্যাট ক্রস B আছে, তাহলে B কোথায় আছে? B হচ্ছে 2k হ্যাট, এবং ডেফিনেটলি এটার ইউনিট হবে কত? নিউটন। তাহলে তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো, দেখো এই 4 এই 4 এই 2, মানে 4 4 16, 16 দুগুণে 32, 32, আর 10⁶ কেটে যাবে, তাহলে 32। আর জে ক্রস কে, দেখো জে ক্রস কে বের করার জন্য কি করি আমরা? সার্কুলার রুল করি, আই জে কে, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, তাহলে জে ক্রস কে করলে কি হবে? এই যে জে ক্রস কে করলে হবে আই, তার মানে 32 আই হ্যাট নিউটন। তাহলে আমাদের বলে দিয়েছি কি F equal to x I হ্যাট নিউটন, তাহলে therefore x এর ভ্যালু কত হবে? 32। তাহলে আমাদের এখানে অপশন কোনটা হবে? অপশন হবে বি। ওকে, তাহলে আমরা নেক্সট পার্টটায় চলে যাই। বলেছে একটা সার্কুলার লুপ, সেটা কোথায় আছে? xy তলে। একটা সার্কুলার লুপ সেটা xy তলে আছে, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে আমাদের। ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের, যে ম্যাগনেটিক ফিল্ড কত না? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইটা 3t³ j হ্যাট প্লাস 3t² k হ্যাট একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হলো। লুপের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, t equal to 2 সেকেন্ড। তড়িৎ চালক বল n পাই ভোল্ট, n এর মান কত? তাহলে n পাই ভোল্ট আমরা কি জানি? যে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কত হবে? phi equal to b dot a, b dot a। তাহলে b dot a মানে কি? b মানে এই জিনিসটা, তাহলে এটা কত লিখবো? 3t³ j হ্যাট প্লাস 3t² k হ্যাট। আগে আমরা phi বের করে নিচ্ছি, ফ্লাক্স বের করে নিচ্ছি, ডট a। তাহলে লুপের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তাহলে লুপের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তাহলে এখানে আমরা লিখতে পারি না π1², তাহলে এটা হচ্ছে এরিয়া। কিন্তু এটা কোন তলে আছে? বৃত্তাকার লুপটা xy তলে আছে, তার মানে আমরা যদি এখানে xy আঁকি, যদি এটা আমাদের বলি x, যদি আমরা বলি y, তাহলে লুপটা আছে এখানে, তাহলে লুপটা এখানে থাকলে তার ইউনিট ভেক্টর হবে এটা, আর এটা কোন ইউনিট ভেক্টর? এটা হচ্ছে j, তাহলে k, এটা হবে k ভেক্টর। তাহলে এইখানে আমরা একটা করতে পারি k হ্যাট। এখন আমরা জানি k ডট k এই টার্মটাই এক্সিস্ট করবে, তাহলে phi এর জায়গায় লিখবো কি? 3t² পাই k ডট k মানে হচ্ছে 1 SI ইউনিট। তাহলে এবার আমাদের কি চাই? এবার আমাদের চাই EMF, তাহলে ইনডিউসড EMF কত হবে?
ডি ফাই ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। তাহলে ডি ফাই বাই ডিটি মানে এইটাকে ডিফারেন্সিয়েট কর, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 60 পাই ভোল্ট। 60 পাই ভোল্ট। এখন টাইম আমাদের বলে দিয়েছে 2 সেকেন্ড, t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড মানে e t ইকুয়াল টু 2 সেকেন্ড কত হবে 6 ইনটু 2 ইনটু পাই ভোল্ট। তার মানে এটা কত হবে 12 পাই ভোল্ট। তাহলে 12 পাই ভোল্ট। এবার আমাদের অঙ্কে দিয়ে দেওয়া আছে কি না, অঙ্কে দিয়ে দেওয়া আছে n পাই ভোল্ট। তাহলে এটা হচ্ছে 12 পাই ভোল্ট। তার মানে n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু হবে 12। দেখো n ইকুয়াল টু 12 হচ্ছে অপশন ডি। অপশন ডি যেটা রয়েছে, অপশন ডি হচ্ছে n ইকুয়াল টু 12। তার মানে অপশন ডি হচ্ছে আনসার। ওকে, তাহলে আমরা এবার পরের অঙ্কে চলে যাই। এটা 7 নম্বর অঙ্ক, এটা আমাদের হয়ে গেছে। এটা 8 নম্বর অঙ্ক। একটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ দিয়ে দিয়েছে, অল্টারনেটিং কারেন্ট দিয়ে দিয়েছে। বলছে 1 সেকেন্ড সময় তড়িৎ প্রবাহের মান কতবার শূন্য হবে। দেখো যে কোনো একটা অল্টারনেটিং ওয়েভ মানে এটা হচ্ছে সাইন ফাংশন। তাহলে সাইন ফাংশনের গ্রাফ কি হবে, সাইন ফাংশনের গ্রাফ হবে এইরকম। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট লুপ। তার মানে এখানে এই যদি এটাকে যদি আমরা টাইম ধরি, তার মানে এটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড এই যে এখানে আমরা যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু 100 পাই। তাহলে ওমেগা মানে কত 2 পাই n ইকুয়াল টু 100 পাই। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 50 হার্টজ। তার মানে 1 সেকেন্ডে 50টা ওয়েভ, 1 সেকেন্ডে 50টা ওয়েভ বের হবে। আর একটা ওয়েভে দেখো জিরো ভ্যালু কবার আসে, দুবার। একটা ওয়েভে জিরো ভ্যালু আসে, দিস ইজ 1 টাইম এন্ড দিস ইজ 2 টাইমস। সো টোটাল টাইমটা কত, টোটাল ওয়েভটা কত 50টা। তাহলে 1 সেকেন্ডে আসে দুটো। তাহলে 1 সেকেন্ডে কারেন্ট কতবার জিরো হবে, 1 সেকেন্ডে কারেন্ট জিরো হবে 50 ইনটু 2, দ্যাট ইজ 100 টাইমস। 50 ইনটু 2, দ্যাট ইজ 100 টাইমস। তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে বি। এটা খুব লজিক্যাল। দেখো এখানে প্রশ্ন কিন্তু কঠিন কিছু নয়, তোমার থিওরিটিক্যাল অ্যানালিসিস থাকলেই কিন্তু আনসার করা যাবে। সাথে থিওরিটিক্যাল অ্যানালিসিস যারা জানে তাদের ফর্মুলেশন ভালো জানা থাকা দরকার, কিন্তু ক্যালকুলেশনের বিরাট কোনো বোঝা কিন্তু প্রশ্নপত্রে অবশ্যই থাকবে না। 8। এবার আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের যেটা দেয়া হয়েছে সেটা কি, সেটা বলা হচ্ছে একটি মুক্ত অঞ্চলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট শক্তি, তড়িৎ শক্তি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের শক্তি হচ্ছে ইউবি আর চৌম্বক ক্ষেত্রের শক্তি হচ্ছে ইউবি। মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে ইউবি আর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে ইউবি। এখন আমরা কি জানি, আমরা জানি যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে যায় তখন ওর ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি আর ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি এটা সমান হবে। ম্যাগনেটিক ফিল্ড এনার্জি ডেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড এনার্জি ডেন্সিটি ইকুয়াল হবে। তাহলে এখানে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে UE ইকুয়াল টু UB। অবভিয়াসলি UE ইকুয়াল টু UB খোঁজার চেষ্টা করো। দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে UE ইকুয়াল টু UB।
অপশন নাম্বার ডি হয়তো ঢাকা পড়ে গেছে তোমাদের কাছে, QE ইকুয়াল টু UB। ওকে, দেখো এই লাস্ট অপশনটা ছিল UE ইকুয়াল টু UB। এটা খুব সোজা প্রশ্ন। ধরো 10 নম্বর প্রশ্নে আমরা আসি। 10 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, যে 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাৎক্ষণিক সরণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটা কিন্তু জেনারেল কারেন্ট নয়, তোমরা জানো এটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে এই কারেন্টটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা, ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডেফিনেটলি আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা কি হবে না, আমরা জানি কি ID ডিসপ্লেসমেন্ট কারেন্ট ইকুয়াল টু কি এপসাইলন নট d phi E by dt। তাহলে এপসাইলন নট ইকুয়াল টু d, এটা কি E ডট A by dt। ওকে, তাহলে এপসাইলন নট d by dt, এবার E এর জায়গায় আমরা লিখতে পারি V by L ইন্টু A। তাহলে V by L ইন্টু A লিখলে IB equal to epsilon naught A by L, that is constant, dV by dt. So this is capacitance into dV by dt. এখানে দেখো ক্যাপাসিট্যান্স কত দেওয়া আছে, তো ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, আর এখানে IB দেওয়া আছে। তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে, বিভব প্রভেদের পরিবর্তনের হার। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে dV by dt। dV by dt কি হলো, তাহলে IB by C। এবার ID কত, ID হচ্ছে 2, আর C কত, C হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তার মানে 1 into 10 to the power minus 6। তাহলে 10 to the power minus 6 মাথায় পেয়ে যাবে। তাহলে 2 into 10 to the power 6 ভোল্ট সেকেন্ড ইনভার্স। চলো উত্তর খুঁজি আমরা, উত্তর হচ্ছে C, 2 into 10 to the power 6 ভোল্ট সেকেন্ড ইনভার্স। ওকে, এইবারে আমরা আরেক ধরনের প্রশ্ন করছি। কি প্রশ্ন করছি না, অ্যাসারশন রিজন। এক্ষেত্রে তোমাদের কাছে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে। দুটো স্টেটমেন্ট দেওয়া থাকলে তার মধ্যে তোমাদের অপশন থাকবে যে স্টেটমেন্ট এবং রিজন। একটা স্টেটমেন্ট মানে বিবৃতি এবং তার রিজন। রিজন আর এই দুটো যে তোমাদের কাছে দেওয়া থাকবে, একটা অপশন থাকবে অ্যাসারশন আর রিজন দুটোই কারেক্ট, আর রিজন হচ্ছে অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন, আর একটা থাকবে কারেক্ট এক্সপ্লেনেশন নয়। কোন অপশন থাকবে অ্যাসারশন ভুল, রিজন ঠিক, কোনটা থাকবে রিজন ঠিক, অ্যাসারশন ভুল, এরকম মাল্টিপল অপশন থাকবে। ওকে, আমরা এই টপিকের প্রথম প্রশ্নটা আসি। এখানে দেখো কি বলা হয়েছে, যুক্তির বিবৃতি, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাসারশন। তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে -1 লেস দ্যান ইকুয়াল, মানে -1 লেস দ্যান ইকুয়াল টু কাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে এই যে কাই কি হচ্ছে -1 এর থেকে বড় বা সমান কিন্তু 0 থেকে ছোট। এটা কার জন্য, তিরস্চৌম্বক পদার্থের জন্য, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের জন্য। আর কি যুক্তি কি দিয়েছে না, তিরস্চৌম্বক পদার্থকে যখন কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তখন তার শক্তিশালী অংশ থেকে দুর্বল অংশ যায়। এবার দেখো যে এই যে তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে এই যে কাই দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, চৌম্বক প্রবণতা। এবার চৌম্বক প্রবণতা কি হয় না, চৌম্বক প্রবণতা ডিপেন্ড করে তার অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের উপর, তারা কিরকম ভাবে রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যাটম গুলো কি ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তোমরা যখন ডায়া, প্যারা, ফেরো এদের পার্থক্য পড়েছো তখন পড়েছো যে এই কারণটা কেন হয়। কারণ হচ্ছে ওদের অ্যারেঞ্জমেন্ট থাকে,
অর্থাৎ ফেরো হচ্ছে গুড ম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোতে ম্যাগনেটিক মলিকিউল গুলো তারা অলরেডি অ্যালাইন্ড হয়ে থাকে, তো বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে, তারা স্ট্রং ম্যাগনেটিক সাবস্টেন্স তৈরি হয়। প্যারার ক্ষেত্রে কি হবে, তারা অ্যালাইন করে বাট তারা র্যান্ডাম থাকে, তাদের মলিকিউল গুলো র্যান্ডাম থাকে। সেই জন্য কি হয় না, তারা হচ্ছে তাদের যদি বাইরে থেকে ফিল্ড দেওয়া হয় তাহলে তারা ম্যাগনেট হয়, কিন্তু ততটাও স্ট্রং ম্যাগনেট হয় না। কিন্তু তিরস্চুম্বক মানে ডায়াম্যাগনেটে কি হয়, একটা অপোজিট ইনডিউসড মোমেন্ট তৈরি হয়। অপোজিট ইনডিউসড মোমেন্ট তৈরি হওয়ার জন্য কিন্তু এই যে চৌম্বক প্রবণতা এর ভ্যালু 1 থেকে ছোট হয়। সেকেন্ড যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই সেকেন্ড স্টেটমেন্টটা কেন দেওয়া হয়েছে না, সেকেন্ড স্টেটমেন্টটা দেওয়া হয়েছে যে একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেটা যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে পড়ে তখন সে স্ট্রঙ্গার থেকে উইকার পার্টে যায়, স্ট্রঙ্গার থেকে উইকার পার্টে যায়। এটা হচ্ছে তার বিহেভিয়ার, এইটা হচ্ছে তার অ্যাটমিক স্ট্রাকচার। এই যে ফার্স্ট ওয়ানটা, এটা ডিপেন্ড করে তার অ্যাটমিক কনফিগারেশনের উপর, অ্যাটমিক কনফিগারেশনের উপর। আর সেকেন্ড ওয়ানটা কিন্তু তার প্রপার্টি। এই প্রপার্টিটা হয় কেন না, এর কারণেই কিন্তু প্রপার্টিটা হয়। এইটা যদি এইটা হচ্ছে অ্যাসারশন আর এটা রিজন না, অ্যাকচুয়ালি অ্যাসারশন হওয়া উচিত ছিল এইটা, এই ঘটনাটার জন্য এইটা হয়। কারণ এই যে পোলারিটিটা, ইনডিউস পোলারিটিটা যে অপোজিট হয়, সেই জন্যই তো এরা কি হয় না, এই জন্যই এরা যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সেখান থেকে স্ট্রঙ্গার পার্ট থেকে উইকার পার্টে যায়। কিন্তু বাকি প্যারা আর ফেরো তারা কিন্তু উইকার থেকে স্ট্রঙ্গারের দিকে চলে আসে। তাহলে এখানে কি হবে, এখানে হবে যে অ্যাসারশন কারেক্ট, রিজনও কারেক্ট, কিন্তু এই অ্যাসারশনের যুক্তি কিন্তু এটা নয়, দুটো আলাদা আলাদা ব্যাপার। ওটা হচ্ছে অ্যাটমিক কনফিগারেশন আর এটা হচ্ছে প্রপার্টি। আমরা যদি বলতাম এইটাকে অ্যাসারশন আর ওটাকে রিজন, তাহলে এটা ঠিক হতো। সরি, তাহলে এখানে বলা যায় যে দাবির বিবৃতি আর যুক্তির বিবৃতি উভয়ই সঠিক, কিন্তু দাবির বিবৃতির সঠিক ব্যাখ্যা যুক্তির বিবৃতি নয়। কারণ হচ্ছে both the statement assertion and reasons are correct but they are the not correct explanation. এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, এটা দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ধর্ম। নেক্সট, এটা একটা অ্যাসারশন রিজন প্রশ্ন। সেখানে কি বলা আছে দেখো, একটা স্পন্দক বর্তনী, স্পন্দক বর্তনী মানে তোমরা জানো যে স্পন্দক বর্তনী হচ্ছে এলসি সার্কিট, এই হচ্ছে এল আর এই হচ্ছে সি, এটা হচ্ছে স্পন্দক বর্তনী এলসি সার্কিট। এই স্পন্দক বর্তনী তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে, স্পন্দক বর্তনী তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে। LC oscillator circuit produce electromagnetic wave. A LC oscillator circuit produces electromagnetic wave. Statement of reason কি দিচ্ছে না, a time varying electric field is a source of changing magnetic field. অর্থাৎ সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটি তড়িৎ ক্ষেত্র একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের উৎস, ও সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটি চৌম্বক ক্ষেত্র একটি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের উৎস। সেজন্যই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে কোন বিশৃঙ্খলা তড়িৎ চুম্বকের সৃষ্টি করে। এখানে বক্তব্যটা কি না, এখানে বক্তব্য আমরা জানি যে এখানে আমরা বাইরে থেকে চার্জ দিই, এই চার্জ এর মধ্যে ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করে, এই ম্যাগনেটিক ইন্ডাকশন স্যাচুরেশন হলে আবার একে চার্জ করে, তখন এর পোলারিটি পাল্টে যায়, এ আবার দিস কন্টিনিউ। তার মানে এখানকার ইলেকট্রিক্যাল এনার্জি, এখানকার ইলেকট্রিক্যাল এনার্জি আর এখানকার ম্যাগনেটিক এনার্জি, এদের মধ্যে সবসময় একটা এক্সচেঞ্জ পলিসি চলতে থাকে। যেমন আমরা জানি একটা সিম্পল পেন্ডুলামকে দুলিয়ে দিলে ও দীর্ঘদিন আদম্যকাল মানে টাইম অফ ইনফিনিটি সে দুলতে থাকবে, কিন্তু সেটা তো হয় না, ড্যাম্পিং ফোর্সের জন্য সেটা নষ্ট হয়ে যায়। এখানেও কিন্তু এটাও কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন, কারণ তোমরা এলসি অসিলেটরের যে সিম্পল হারমোনিক মোশন আমরা যদি করতে পারি তাহলে কি হবে না, এখানে এলসি অসিলেটরের যে টাইম যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কি না, ইকুয়েশনটা হচ্ছে
ওমেগা স্কোয়ার কিউ ইকুয়াল টু d2q বাই dt2। তাহলে এটাও তো সিম্পল হারমোনিক ইকুয়েশনের মতো, এটাও তো সিম্পল হারমোনিক ইকুয়েশনের মতো। তাহলে এই যে একটা এলসি অসিলেটরে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কন্টিনিউয়াসলি শেয়ারিং হচ্ছে আর এবং টাইমের সঙ্গে ভ্যারি করছে। তাহলে আমরা এখানে কি দ্বিতীয়টাই কি বলছি, সেই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড, ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, এবং টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এই জন্যই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়, রাইট? তাহলে যে এলসি অসিলেটর যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে তার কারণটা কিন্তু হচ্ছে এইটা। তাহলে এখানে অপশন কি হবে, দাবির বিবৃতি এবং যুক্তির বিবৃতি উভয়ই সঠিক, এবং দাবির বিবৃতির সঠিক ব্যাখ্যা যুক্তির বিবৃতি, অর্থাৎ বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট এন্ড প্রথম যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টের জেনুইন যে ব্যাখ্যা সেটা দ্বিতীয় স্টেটমেন্ট দিয়েছে। ফাইন, এবার আমরা 11 হয়ে গেছে, 12 হয়ে গেছে। এইবার আমরা ডায়াগ্রাম বেসড কোশ্চেনের দিকে চলে যাই। ডায়াগ্রাম বেসড কোশ্চেন মানে কি না, ডায়াগ্রাম বেসড কোশ্চেন মানে এখানে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, ইনক্লুডিং কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে, ইনক্লুডিং কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামের উপর বেস করে তোমাদের আনসার করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, একটি ধনাত্মক বিন্দু আধানকে স্থির অবস্থায় সুষম ঘনত্বের একটি ধনাত্মক রেখা আধান থেকে r0 দূরত্বে স্থির অবস্থায় রাখা হলো। তার মানে এটা হচ্ছে রেখা আধান, এখান থেকে একটা আধানকে আমরা স্থির অবস্থায় এখানে রাখলাম, r0 দূরত্বে রাখলাম। তো বলছে r0 দূরত্বে যদি রাখি তাহলে এই আধানটা রিপালশন ফোর্সের জন্য কি করে মুভ করার চেষ্টা করবে। তাহলে রিপালশন ফোর্সের জন্য যদি মুভ করার চেষ্টা করে তবে তার দ্রুতি, তার তাৎক্ষণিক দূরত্ব বা ইনস্ট্যান্টেনিয়াস ডিসটেন্স, এদের মধ্যে রিলেশনটা কি হবে, অ্যাজ এ ফাংশন, মানে তাৎক্ষণিক দূরত্বকে অ্যাজ এ ফাংশন, তাৎক্ষণিক দ্রুতিকে অ্যাজ এ ফাংশন অফ আর, মানে ভি কে আর এর ফাংশনে আমাদের এক্সপ্রেস করতে হবে। তা এখন দেখো এটা হচ্ছে লাইন চার্জ। তো লাইন চার্জের ইন্টেন্সিটি আমরা গসেস থিওরেম পড়ার সময় করেছিলাম। লাইন চার্জের ইন্টেন্সিটি কি হবে, লাইন চার্জের ইন্টেন্সিটি কি হবে না, লাইন চার্জের ইন্টেন্সিটি হবে E ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট r। এটা আমরা করেছিলাম। তাহলে এই যে 2 পাই এপসাইলন নট r, তার মানে এই যে লাইন চার্জ এ একটা ইন্টেন্সিটি তৈরি করবে। সো সেই ইন্টেন্সিটিটা কি না, E প্রপোর্শনাল টু 1 বাই r। E মানে কি ইন্টেন্সিটি, প্রাবল্য মানে কি একক আধানের উপর ক্রিয়ারত বল। তাহলে মোট ফোর্স হচ্ছে Q ইনটু E। তাহলে আমরা লিখতে পারি যে F প্রপোর্শনাল টু 1 বাই r। ফাইন, তাহলে F মানে কি, F মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইজ এ কনস্ট্যান্ট, তাহলে A প্রপোর্শনাল টু 1 বাই r। ফাইন, তাহলে A যদি প্রপোর্শনাল টু 1 বাই r হয় তাহলে A এর বদলে আমরা কি লিখতে পারি, dV বাই dt proportional to 1 by r, dV by dt proportional to 1 by r। এখানে দেখো dV ফাংশন অফ, মানে এটা হচ্ছে v হচ্ছে ভ্যারিয়েবল, r হচ্ছে ভ্যারিয়েবল, t ও হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এক্সট্রা ভ্যারিয়েবল একটা t আছে, এই t টাকে আমাদের তাড়াতে হবে। কি করে তাড়াবো আমরা, দেখো dV by dt into dr into 1 by r into dr, মানে দুপাশে আমরা dr দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে by mathematical induction what we can write, dV into dr by dt proportional to 1 by r into dr. Now dr by dt equal to velocity, তাহলে v into dv proportional to 1 by r into dr. তাহলে এখানে আমরা কি করতে পারি, both side ইন্টিগ্রেট করতে পারি। both side ইন্টিগ্রেট করলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন v into dv proportional to integration 1 by r dr। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমরা কি পাবো, v স্কয়ার বাই 2, v স্কয়ার বাই 2, তাই তো, v স্কয়ার বাই
2 আর এখানে এটাকে ইন্টিগ্রেট করলে পাবো প্রপোর্শনাল টু ln r। এখানে যদি আমরা এর ভ্যালু লিমিটিং ভ্যালু এস্টিমেট করি তাহলে লিমিটিং ভ্যালু এস্টিমেট করলে কি হবে না ইনিশিয়াল ছিল r0 আর উপরে হয়েছে r। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি না আমরা বলতে পারি 2 তো কনস্ট্যান্ট v স্কয়ার proportional to ln upper limit minus lower limit মানে ln r by r0 তাহলে v proportional to root over ln r by r0। তাহলে আমাদের এই যে রিলেশনটা স্পিড আর ডিসটেন্সের মধ্যে রিলেশনটা কি পেলো v proportional to root over ln r by r0। তাহলে আমাদের অপশন কারেক্ট কোনটা না অপশন কারেক্ট হবে নাম্বার 1। ওকে চলো আমরা পরের প্রশ্নটায় যাই। পরের প্রশ্নটায় গেলে আমাদের কি করতে পারি আমরা পরের প্রশ্নটায় গেলে আমরা কি করতে পারি না একটা প্রদত্ত বর্তনীতে 20 ওহম রোধের মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে যেখানে অ্যামিটারের পার্ট আমাদের বলে দিয়েছে 0.9 অ্যাম্পিয়ার আর এর মান ওহম এককে কত। তাহলে আর এর মান ওহম এককে কত তাহলে দেখো এখানে বলেছে এই যে অ্যামিটারটা রিড করছে কত 0.9 অ্যাম্পিয়ার এই অ্যামিটারটা রিড করছে 0.9 অ্যাম্পিয়ার আর আরেকটা যেটা আমাদের বলেছে যে 20 ওহম মানে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত 0.3 অ্যাম্পিয়ার। বেশ তার মানে এরা তো প্যারালাল সার্কিট তার মানে কারেন্ট রিডিস্ট্রিবিউটেড হয়ে ওখানে যাবে। তাহলে আমরা একটা কাজ করি আমরা এই 20 ওহমের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স বের করি কারণ আমরা জানি যে এরা প্যারালালে লাগানো আছে তার মানে এদের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স সবসময় সমান হবে। তাহলে আমরা যদি এর পটেনশিয়াল ডিফারেন্স তো আমরা জানি তাহলে এর অ্যাক্রসে এই যে এই 15 এর অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স আমরা পেয়ে যাব কোনো অসুবিধা নেই তাহলে তাহলে এর অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স এর মধ্যে দিয়ে মনে করো আমরা ধরলাম I1 কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে ধরো I1 কারেন্ট যাচ্ছে তাহলে আমরা এখান থেকে তো বের করব এর অ্যাক্রসে কত পটেনশিয়াল ডিফারেন্স v of 20 যদি আমরা তাহলে সেটা কত হবে 20 into 0.3 তার মানে হচ্ছে 6 ভোল্ট। তার মানে যদি এটা 6 ভোল্ট হয় তাহলে 15 ওহমের অ্যাক্রসে তো এই 6 ভোল্টই হবে। তাহলে কারেন্ট থ্রু 15 ওহম যেটা I1 সেটা হচ্ছে কত 6/15 3 দিয়ে কাটলে 3 আর 5 2 আর 5 তার মানে হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। এখন কার্চফের ল এখান থেকে I1 তাহলে এখানে আমরা বলতে পারি I2 তাহলে আমরা পেলাম কি I1 প্লাস 0.3 প্লাস I2 equal to 0.9 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর ভ্যালু আমরা পেলাম 0.4 প্লাস 0.3 প্লাস I2 equal to 0.9 অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো 7 তার মানে I2 equal to 0.2 অ্যাম্পিয়ার। এটা আমরা পেয়ে গেছি 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এর অ্যাক্রসে তো ভোল্টেজ সেই 6 ভোল্ট কারণ এটার অ্যাক্রসও 6 এটার অ্যাক্রসও 6 এটার অ্যাক্রসও 6 তাহলে R2 R এর ভ্যালু কত পাবো R ইকুয়াল টু পাবো 6 বাই কারেন্ট কত দিয়েছে 0.2 তাহলে 0.2 মানে হচ্ছে 2 টা উপরে উঠে গেল মানে 30 দেখো এখানে অপশন কোথায় আছে অপশন হচ্ছে সি 30 ওহম। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে খানিকটা কার্চফ ল খানিকটা ওহমস ল এরকম আইডিয়া নিতে হবে। ওহমস ল দিয়েও এটা করা যায় যে এই তিনটে কারেন্ট তো গিয়ে এখানে পড়বে কারণ এরা তো কেউ উল্টো দিকে কারেন্ট যাচ্ছে না। এটা একটা ঘটনা যে এরা কখনোই উল্টো দিকে কারেন্ট যাচ্ছে না এখান থেকে কারেন্ট ঢুকছে এই মনে করো এটা তার মানে এটাও তো 0.9 অ্যাম্পিয়ার কারেন্টের ডিরেকশনটা এখানে দেওয়া আছে তাহলে ওটাও 0.9 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করলাম এর অ্যাক্রসে পটেনশিয়াল বের করলাম সেই একই পটেনশিয়াল 15 এর অ্যাক্রসে হবে সেই একই পটেনশিয়াল আর এর অ্যাক্রসে হবে সেজন্য আর এর পটেনশিয়াল দিয়ে আর এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে দেব। ফাইন নেক্সট অঙ্কে চলে আসো। নেক্সট অঙ্কে আমাদের কি বলা আছে যে বলা আছে আমাদের একটা মিটার ব্রিজ দেওয়া আছে
মিটার ব্রিজ দেওয়া আছে, কিন্তু মিটার ব্রিজের লেন্থটা দেওয়া আছে কত 500 সেন্টিমিটার না 50 সেন্টিমিটার। এইটা এখানে একটা এক্সট্রা জিরো আছে, 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এখান থেকে এতটা হচ্ছে 50 সেন্টিমিটার। এখান থেকে আমাদের এই আর এর ভ্যালুটাকে চেক করতে হবে, আর এর ভ্যালুটাকে বের করতে হবে। এটা একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, ওটা ইংরেজিতে ঠিক আছে 50 সেন্টিমিটার। তাহলে বলেছে যখন নাল পয়েন্ট মানে এ আর বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব না আমরা ধরে নিই রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ দ্য ওয়্যার, resistance per unit length of the wire rho ohm centimeter inverse। তাহলে স্ট্রেট অ্যাওয়ে আমরা মিটার ব্রিজের ফর্মুলা বসাতে পারি, কারণ এটাকে আমরা R1 বলতে পারি, এটাকে আমরা R2 বলতে পারি, এটাকে আমরা R3 বলতে পারি, এটাকে আমরা R4 বলতে পারি। তাহলে R1 by R2 at balanced condition R1 by R2 equal to R3 by R4। তাহলে R1 by R2 equal to R3 by R4 মানে 6 divided by R equal to 30 into rho divided by 50 minus 30 into rho। এটাকে ক্যালকুলেশন করলে এটা obviously আসবে 3 by 2 তাহলে R equal to 6 to the 12 by 3 মানে 4 ohm। তাহলে এখানে দেখো 4 ohm কোথায় আছে, এটা হচ্ছে অপশন ডি, যেটা হলো ঢাকা পড়ে গেছে তোমাদের কাছে। অপশন ডি ছিল 4 ohm, এই দেখো অপশন ডি ছিল 4 ohm, তাহলে অপশন ডি হচ্ছে আনসার। ইজি, ভেরি ইজি। তোমাদের যদি বেসিক থিওরি নলেজ আর একটু ক্যালকুলেশন নলেজ থাকে তাহলে কিন্তু তোমাদের ঘাবড়াবার কিছু নেই, প্রশ্ন কিন্তু এইরকমই হবে। চলো নেক্সট যেটাই আসি আমরা, এখানে বলছে প্রদর্শিত বর্তনীতে 10 ভোল্ট কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান বলে 4টে অপশন দিয়েছে। ধনাত্মক থেকে ঋণাত্মক মেরুর দিকে 0.71 অ্যাম্পিয়ার, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে 0.42, ধনাত্মক থেকে ঋণাত্মক মানে পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। দেখো সবকটা বাংলা ইংরেজি একসঙ্গেই করা আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে তো আমাদের কাছে টুল একটাই, সেই টুলটা হচ্ছে কারশফস ল। তাহলে আমরা কি ধরলাম, আমরা ধরলাম যে এই 20 ভোল্ট এই হচ্ছে ডমিনেটিং ভোল্টেজ 10 ভোল্টের তুলনায়। তাহলে এখান থেকে আমাদের কারেন্টকে আমি বের করে দিলাম আই। তাহলে কারেন্ট আই আসছে, এখানেও কারেন্ট আই। এখানে যখন কারেন্টটা এলো তখন আসার পর আমরা কি করলাম, আমরা বললাম যে এই ব্রাঞ্চে চলে গেল I1, তাহলে এই ব্রাঞ্চে হবে I মাইনাস I1। এই I1 এদিক থেকে ঘুরলো, এই I1 এদিক থেকে ঘুরলো, এই I1 মাইনাস I মাইনাস I1 এখানে এলো, আর I হলো রিটার্ন ব্যাক। এইটা হচ্ছে আমাদের টোটাল সার্কিটের আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশন করে দিই। এবার ধরো এর একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি ই এফ। মনে করো এরকম একটা কারেন্ট আমরা করে দিই, কারেন্ট এই সার্কিটটার নেমিং করলাম। তাহলে এ বি সি ডি একটা লুপ, ফর দ্য লুপ এ বি সি ডি আমরা দেখো এ থেকে বি, এখানে আমি একটুখানি কারশফস লটাও তোমরা একটু অ্যাটেনশন দেখে নাও। এ থেকে বি যাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ইএমএফ নেই, তার মধ্যে লেখার কিছু ব্যাপার নেই। বি থেকে সি তে আমরা যাচ্ছি, দেখো আমরা যেদিকে মুভ করছি কারেন্টও সেদিকে মুভ করছে। দ্যাট মিন্স হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল হলে সবসময় মাইনাস, তার মানে মাইনাস 5i। ওকে, তারপর চলে এসো সি থেকে ডি, একইভাবে আমরা হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল মুভ করছি, সো দ্যাট উইল বি এগেইন মাইনাস 10
আই মাইনাস আই ওয়ান চলে গেছে। এখানে দেখো এই একই ব্যাপার, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাহলে মাইনাস টু আই। তারপর এইখানটা চলে গেছে, এখানে দেখো লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, তার মানে এটা হবে প্লাস 20 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন পেলাম। এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ধরো এটা 5, এটা 10, 15 আর এখানে 2, 17, তাহলে মাইনাস 17i আর এটা প্লাস হয়ে যাবে প্লাস 10i1 ইকুয়াল টু 20। তার মানে এটাকে যদি আমরা এরকম করি, না এটা মাইনাস 20, তাহলে এখানে যদি আমরা করি যে 17i মাইনাস 10i1 ইকুয়াল টু 20, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবার আরেকটা লুপ নিই। কোন লুপটা নেব? CDEF, এই লুপটাই নিই। CDEF যদি লুপটা নিই, C থেকে D, তাহলে দেখো C থেকে D মানে হচ্ছে C থেকে D মানে মাইনাস 10, আর এর সঙ্গে কারেন্ট কত আছে? I মাইনাস I1, C থেকে D গেলাম। এবার D থেকে E, C থেকে D, আমরা লুপটা নিয়েছি কি? লুপটার নামটা লিখি, নাহলে কনফিউশন হবে। লুপটা আমরা নিয়েছি ফর দ্য লুপ CDEF। তাহলে C থেকে D আমরা যাচ্ছি কি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, তাহলে এটা হয়ে গেল মাইনাস। এবার এসো D থেকে E যাচ্ছি, তাহলে আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছি, তার মানে আমরা লোয়ার থেকে হায়ারে যাচ্ছি, তাহলে প্লাস 4i1। এবার এদিকে মুভ করো, এদিকে কোনো রেজিস্ট্যান্স নেই, অনলি সেল আছে। সেলে আমরা যাচ্ছি কি মাইনাস থেকে প্লাসের দিকে, তার মানে প্লাস 10 ইকুয়াল টু 0। কমপ্লিট। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে চাই, তাহলে দেখো মাইনাস 10i, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 14i1 ইকুয়াল টু মাইনাস 10। তার মানে এটাকে প্লাস করলে 10i মাইনাস 14i1 equal to 10. This is equation 2. তাহলে equation 1 এখানে বেরিয়েছে, equation 2 এখানে বেরিয়েছে। equation 1 আর equation 2 যদি আমরা সলভ করি, তাহলে i1 আমাদের বের করতে হবে। এখান থেকে i1 আমরা বের করব। তো ইজিয়ার ওয়ে হচ্ছে আইটাকে তাড়িয়ে দেওয়া। আইটাকে তাড়িয়ে দিলেই সমস্যা শেষ। তার মানে এটা হয়ে যাচ্ছে কত? এখান থেকে যদি আমরা i বের করি 10 প্লাস 14i1 বাই 10 প্লাস 14i1 বাই 10, এটাকে i কে আমরা i1 এর টার্মে নিয়ে গেলাম। তাহলে যদি এটা নিয়ে যাই, তাহলে এই ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি লিখতে পারি? 17i, তার মানে 17 ইন্টু 10 প্লাস 14i1 by 10 minus 10i1 equal to 20। তাহলে তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 170 plus 17 into 14i1 minus 100i1 equal to 200। বেশ, তাহলে 17 into 14 আমরা করি, 238। তাহলে 170 plus 238i1 minus 100i1 equal to 200। তাহলে আমরা একটু ইরেজ করি। তাহলে এটা কত হলো? এটা হলো কত? 138i1
আর এপাশে যদি নিয়ে যাই এটা হচ্ছে 30, তাহলে I1 ইকুয়াল টু 30/138, 30/138। এটা যদি আমরা করি, এটা একটা ভাগ চেষ্টা করি আমরা, 138 আর 30, তাহলে কত হবে 138 30.0, দুইবার চলে যাবে, 4 2 0, এখানে একবার যাবে। ওকে, তাহলে 0.21 এবং এটা পজিটিভ কারেন্ট, তার মানে পজিটিভ কারেন্ট মানে আমরা যে এখান থেকে যে কারেন্টটা নিয়েছি 0.21 অ্যাম্পিয়ার, এই 0.21 অ্যাম্পিয়ার কিন্তু এই লাইনের কারেন্ট আসছে। তাহলে এই লাইনে যদি কারেন্ট আসে তার মানে এটা পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে। তাহলে আমরা খুঁজে বের করি ধনাত্মক থেকে ঋণাত্মক মেরুর দিকে 0.21 অ্যাম্পিয়ার যাবে, এই যে অপশনটা দেখো এটা দেওয়া আছে পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল, এই কারেন্টটা আমরা যাবে, তাহলে আমাদের অপশন হবে সি। দেখো এরকম দু তিনটে ক্যালকুলেশন বা একটা দুটো কিন্তু এই ডিভিশন মাল্টিপ্লিকেশনের কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে থাকবে। তোমরা কিন্তু ভেবো না যে এই ধরনের ক্যালকুলেশন করতে গিয়ে বা এই ধরনের ক্যালকুলেশন করার জন্য তোমাদের ক্যালকুলেটর লাগবে না, এরকম হবে না। তবে পুরো প্রশ্নে সবকটা অঙ্ক এরকম থাকবে না, তো দেখতেই পাচ্ছ যে লজিক্যাল প্রশ্ন প্রচুর থাকছে, কিন্তু দু একটা প্রশ্নে এরকম ডিভিশন বা মাল্টিপ্লিকেশন যেরকম আমি করলাম ঠিক এইরকম ভাবে ডিভিশন মাল্টিপ্লিকেশন করবে। মেমোরির উপর জোর দেবে না, মেমোরির উপর জোর দিলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা আমরা ভিডিওটা এই পর্বে শেষ করছি, আবার নেক্সট পর্বে আর বাদ বাকি টাইপের প্রশ্নগুলো বা বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করব।